হ্যালো এভরিওয়ান, হ্যাপি ফ্রাইডে। কেমন আছেন সবাই? আমিও ভীষণ ভালো আছি অ্যান্ড আই হোপ আজকের ফ্রাইডে দিনের বেলাটা আপনাদের খুব ভালো গেছে আর রাতটা যাতে ভালো কাটে তার জন্য তো আমরা আছি। সো ওয়েলকাম টু এটিভিস ফ্রাইডে নাইট স্পেশাল লাইভ শো রাতের আড্ডা, ওয়ার ফ্রাইডে নাইট হিটস ডিফারেন্ট। ডিসেম্বর মাসের সেকেন্ড উইক চলছে, ঠান্ডা পড়ে গেছে আমাদের শহরটাতে এবং চারিদিকে কিন্তু অনেক মেলা হচ্ছে, অনেক আয়োজন এবং এর মধ্যে আমাদের জম্পেশ রাতের আড্ডাও কিন্তু চলবে। অ্যান্ড আপনারা জানেন রাতের আড্ডায় কিন্তু আমি একা থাকতে একটু পছন্দ করি না, তাই প্রত্যেকবার আমার পছন্দের আপনার পছন্দের কিছু মানুষকে, একজন মানুষকে নিয়ে আসি, তার সাথে অনেক গল্প করি অ্যান্ড আপনারাও চাইলে কিন্তু তার সাথে ভিডিও কলে কথা বলতে পারেন। তাহলে আজকে আমার সাথে কে আছে? আজকে আমার সাথে যিনি আছেন তিনি খুব স্পেশাল, অনেক গর্জিয়াস একজন মানুষ এবং তার না অনেকগুলো পরিচয় অ্যান্ড প্রত্যেকটা পরিচয়ে তিনি ভীষণ গ্রেসফুল। তিনি একজন ট্যালেন্টেড ক্লাসিক্যাল ডান্সার, ডান্স টিচার, একজন স্টানিং মডেল অ্যান্ড বিউটিফুল অ্যাক্ট্রেস। আমার সাথে আজকে আছেন তাসদিক নামির আহমেদ আপু। হ্যালো আপু, ওয়েলকাম টু শো। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো লাগছে, সত্যি কথা। আমারও ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। আপনার সাথে আজকে পুরোটা সময় অনেক আড্ডা দেবো, কিন্তু তার আগে আমি দর্শকদের ছোট্ট করে বলে আসি তারা কিভাবে আমাদেরকে কল দেবে। শিওর। দর্শক, আমি জানি আপনারা সবাই জানেন আমাদেরকে কল কিভাবে দিতে হয়, স্টিল আমি আবারও বলে দিচ্ছি। এই মুহূর্তে কিন্তু আমাদের শোটি এনটিভির সকল অনলাইন প্ল্যাটফর্মে লাইভ দেখা যাচ্ছে। আপনাদের যেটা করতে হবে, চলে যেতে হবে আমাদের ফেসবুকে, সেখানে ক্যাপশনটাতে একটা জুম আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া আছে অ্যান্ড একটা লিঙ্কও কিন্তু দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু জুম আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে ভিডিও কল দিতে পারেন, আর সরাসরি লিঙ্কে ক্লিক করে কিন্তু ভিডিও কল দেওয়া যাবে। আর যদি না চান এত রাতে ভিডিও কল দিতে, তাহলে কিন্তু সুন্দর মেসেজ পাঠাতে পারেন ওই পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে। তাহলে সুন্দর মেসেজ পাঠান, আমাদেরকে কল করুন, আমরা আছি আপনাদের অপেক্ষায়। আপু, থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন ফর কামিং অ্যান্ড বিং মাই গেস্ট। কেমন লাগছে? বললামই তো, খুব ভালো লাগছে, আর তোমার মিষ্টি কথাগুলো শুনতে আরো ভালো লাগছে, সত্যি কথা। একদম। আর হচ্ছে শীতের রাত, ঠান্ডা কিন্তু পড়ে গেছে, এনজয় করছেন শীতটাকে? খুব এনজয় করছি, এটার জন্য ওয়েট করছিলাম যে কবে উইন্টার আসবে আর উইন্টার ক্লোথ কবে পরবো। উইন্টার লাভার না? আমিও। সামার না ভালো লাগে না? না, খুব বেশি একটা। বৃষ্টি ভালো লাগে? ওইটা তো সব থেকে বেশি পছন্দের। আচ্ছা, আপনি রিসেন্টলি দুর্দান্ত একটা কাজ করেছেন এনটিভিতে। নাটকটার নামটাও খুব সুন্দর, অক্টোবর। জি। আমি দেখেছি আজকে, আমি চেয়েছিলাম নাটকটা একটু দেখে যাই, আপুকে কিছু কোয়েশ্চেন করবো তাই, কিন্তু আমি একটু দেখে থামতে পারিনি। আমি পুরো 45 মিনিটসের নাটকটাই পুরোটা দেখেছি। নাটকটাই এমন যে আপনি পুরোটা না দেখে চোখ ফেলতে পারবেন না। একদমই, সেই নাটকটার অভিজ্ঞতা। এবার আপনি যেহেতু আমার সামনে আছেন, আমি দর্শক হিসেবে এত ভালো লেগেছে, একজন অ্যাক্ট্রেস হিসেবে আপনার কেমন লেগেছে? অ্যাক্ট্রেস হিসেবে বলবো কিনা, একজন দর্শক হিসেবে বলবো জানি না, তবে আমাদের এই নাটকটা করতে কিন্তু ভীষণ স্ট্রাগল গেছে। এই নাটকটা দেখছি আমরা 24 সালের অক্টোবরে, কিন্তু তবে আমরা এটা শুটিং করেছি 23 অক্টোবরে একবার যে, তখন আমরা বৃষ্টির কারণে শুটিংটা করতে পারিনি। আমরা একদিন শুটিং করে পুরাটাই থেমে গেছি, পরপর টানা 3 দিন বৃষ্টি, আমরা ওখানেই একদম স্টাক হয়ে গেলাম আর শুটিংটা করতে পারলাম না। শ্রীমঙ্গলে ছিল, শ্রীমঙ্গলে বৃষ্টি হওয়াটা খুব স্বাভাবিক। আমরা একদমই আটকে গেলাম, কারণ আমরা করতেই পারলাম না শুটিংটা। পরে আমরা যখন ব্যাক করলাম, চলে আসলাম, তখন মুরাদ ভাই আর আমরা খুবই আপসেট, কারণ স্ক্রিপ্টটা এত দুর্দান্ত একটা স্ক্রিপ্ট, আর আমি বলছি যে এটা না করলেই না, এটা করতে হবে, এটা শেষ করতে হবে। মুরাদ ভাই কিভাবে করবো এটা আমি জানি না। পরে এই 1 মাস 2 মাস কেটে গেল, সেই আমরা আবারও যে পুরো শুটিংটা ফাইনালি শেষ করলাম। তখনও হালকা বৃষ্টি ছিল, কিন্তু আমরা ওভারকাম করে মানে ফাইনালি শেষ করে 2023-এ শুরু, 2024-এ শেষ হয়েছে, আর আমরা দেখেছি 2025-এর অক্টোবর ডিসেম্বরে দেখেছি। দারুণ। আচ্ছা, এই চরিত্র, নোরা চরিত্র, যদি আমি ভুল না করি আপনার নাম ছিল সেখানে নোরা, অ্যান্ড শি ইজ ভেরি অ্যাম্বিশিয়াস। সে অনেক বড় রাইটার হতে চায়, কিন্তু না একটা পর্যায়ে ভয়ও লেগেছে যে সে এত অ্যাম্বিশিয়াস হতে চেয়েছে, একটা পর্যায়ে তার অনেক কিছু হয়তো পিছু ছুটে গেছে। আপনার কি মনে হয় এখনকার আমরা যারা আছি, যদি আমি বলে রিলেট করতে পারি, আমি, আমার ফ্রেন্ডস, সবাই আমরা মেয়েরা খুব অ্যাম্বিশিয়াস হয়ে থাকি এই জেনারেশনে, তো এই ভয়টা কি একটু থেকেই যায় যে কিছু পিছু ছুটে না যায়? না, পিছু যেটা ছোটার ওটা ছুটেই যাবে, কোনো কিছুর জন্য কোনো কিছু ছোটে না। ওটা এমনি যেটা যাওয়ার, সময়ের কারণে হোক বা ভাগ্যে লেখা থাকুক বা না থাকুক, ওটা যাওয়ার, সেটা যাবেই, সেটা ভেবে লাভ নেই। তবে হ্যাঁ, একটা মেয়ে বা একটা ছেলে যে ক্যারিয়ার অ্যাম্বিশিয়াস হবে না তা না, তাকে হতেই হবে। এটা হওয়াটা এই জেনারেশনে, এই যুগে এসে খুবই স্বাভাবিক। একদমই তাই। এখন তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা, এই নাটকের ডিরেক্টর, আমি জানি তোমারও খুব হয়তো পছন্দের মানুষ, মুরাদ পারভেজ ভাইয়া আমাদের সাথে কানেক্ট হয়েছে, তিনি আমাদেরকে ভিডিও কল দিয়েছেন। এখন আমরা তার সাথে কথা বলবো। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি?
আসসালাম ভাই, আপনারা কেমন আছেন? আমরা হাই নমিরা, ভীষণ ভালো কি আছি। অবস্থা তোমার? হ্যালো ভাইয়া, ভালো। তোমার কি অবস্থা? ঠিকঠাক। ভাই আপনি এত রাতে আমাদেরকে কল দিয়েছেন, মানে দেখে ব্যাপারটা একদম জমে গেছে। অক্টোবর নাটকটা আমার এত ভালো লেগেছে, অ্যাজ আ দর্শক আমি আপনাকে থ্যাংক ইউ বলতে চাই। আমার নাটকটা দুর্দান্ত লেগেছে। ওয়েলকাম। আসলে এই এই অক্টোবরটা দর্শকের ভালো লাগার পেছনে প্রথমত যে কাজটা দায়ী সেটা হচ্ছে যে চমৎকার পারফরম্যান্স। সেক্ষেত্রে নমিরা একটা চমৎকার ক্যারেক্টার করেছে, সে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই ক্যারেক্টারটা কিন্তু শুটিং করতে গেলাম আর শুটিং করে চলে আসলাম তা কিন্তু ছিল না। হ্যাঁ, শুনেছি এই আপুর কাছে ক্যারেক্টারটা করার শুনছিলাম। জন্য ওর ১ বছরের প্রিপারেশন ছিল। প্রিপারেশন ছিল right? সেটা কিরকম, আমরা শুটিং করতে গেছিলাম গত বছর এবং আমরা শুটিং না করে চলে এসেছিলাম বিকজ প্রচন্ড বৃষ্টি চলছিল। এরপর আবার সেম টাইম এই বছর শুটিং করতে যাই, তারপরে শুটিং করে নিয়ে আসি। তো সেই জন্য ওর প্রচন্ড রকম প্রিপারেশন ছিল ক্যারেক্টারটার জন্য, কস্টিউম থেকে শুরু করে মেকআপ, গেট আপ, শুটিং স্পটে যাওয়া। এবং ও এবং আর একটা মেয়ে আনিশা দুজন মিলে এত চমৎকার পারফরমেন্স করেছে, দুইজন মাত্র ক্যারেক্টার। আমি আমি খুবই খুশি এবং দর্শকদেরকে বলতে চাই যে আসলে এই ধরনের নাটক দেখা উচিত। তাহলে এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। একদমই তাই। নাটকে তো নোরা আপু লেখিকা ছিলেন, কিন্তু এই নাটকের মূল লেখক, আসল লেখক কিন্তু আপনি। কোন ভাবনা থেকে এই চিন্তাটা মাথায় এসেছে গল্পটার না, কথা? এরকম কোনো আমি তো লেখালেখি করি, গল্প লিখি, কবিতা লিখি, সিনেমা বানাই, নাটক বানাই। তো সেই ক্ষেত্রে গল্পটা আমার অনেকদিন ধরে, আমি যখন লোকেশনটাতে যেতাম ঘুরতে, তখন আমার মনে হয়েছিল যে তাই একটা মেয়ে এখানে থাকে আর একটা মেয়ে এখানে আসে, কি হইতে পারে। এভাবেই গল্পটা তৈরি হয়েছে এবং এটা আমি অনেকদিন ধরে ভেবে 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 গল্পটা তৈরি করেছি। সময় লেগেছে, বাট আমি খুব হ্যাপি যে মানুষ পছন্দ করেছে। এখন তো সময়টা একটু অন্যরকম, অন্য ধরনের গল্প বলার ট্রেন্ড চলছে। সেইখানে অক্টোবরের মতো একটা গল্প মানুষ পছন্দ করছে, এটা কিন্তু ভীষণ বড় পাওয়া এবং ডেফিনেটলি আমি নমিরাকে এর ক্রেডিট দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ। একদমই তাই। আচ্ছা ভাই, আমি আরেকটু জানতে চাই, নমিরা আপুকে কেন চুজ করা হলো? কি দেখে মনে হচ্ছে যে নমিরা আপু এই ক্যারেক্টারটা খুব ভালো করতে পারবে? আচ্ছা, নমিরাকে কিন্তু আমি খুব পছন্দ করি অ্যাজ অ্যাক্টর। ওর সাথে আমার দীর্ঘদিনের কাজের সম্পর্ক এবং আমি ও সবসময় ও যে ধরনের ক্যারেক্টার এটাতে করেছে এরকম টাইপের ক্যারেক্টার আমি ওকে মোস্ট অফ দ্য টাইম নেই। এবং আমার কাছে ওর থেকে ড্যাশিং ওমেন আমার কাছে আর আমার জানা নাই, আমার চেনা নাই অ্যাজ অ্যাক্টর। ও মাই গড। ভেরি ও ট্রু। শাড়ি পরলে, যখন চশমা পরে যখন দাঁড়ায়, তখন তার মধ্যে একটা ব্যঞ্জনা তৈরি হয়, সেটা নোরা ও ছাড়া কেউ করতে পারতো না, ট্রাস্ট মি, আমার মনে হয়েছে। এবং সেই জায়গা থেকে মনে হচ্ছে যে নোরা ও ও পরবর্তী সময় আমি ১ বছর পরে যখন কাজটা করলাম ওকে না নিতে পারতাম, কিন্তু আমার কাছে কোনো কাস্টিং ছিল না, আমার অপশন ছিল না যে এক্সেপ্ট নমিরা এই ক্যারেক্টারটা কেউ করতে পারবে না, এবং শি হ্যাভ ডান প্রপারলি। ভাইয়া চশমাটাও কিন্তু সুন্দর। হ্যাঁ হ্যাঁ, উনি চশমার সবসময়- কথাটা বলো না, ভাইয়া ওখানে কিন্তু লেখক সবসময়- চরিত্র হতে পারতো এক সুন্দর চশমাটা পরে। ভাইয়ার তিনটা জিনিস খুব সুন্দর সবসময়। এক হচ্ছে কি ফোনের কভার, আচ্ছা। এক হচ্ছে কি নিজের চশমা, আর এক হচ্ছে কি ক্যাপ। অলওয়েজ এক্সক্লুসিভ কিছু একটা পরবে। আমরাও তাহলে ভাইয়াকে চাই আমাদের শোতে আসুক, আমরাও সরাসরি দেখি। আমার তো দেখা আজকে হয়নি। ভাইয়া যদি এখানে থাকতো খুব ভালো হতো, আরো কিছু গল্প, এই পুরো স্টোরিটা আরো ভালোভাবে বলতে পারতো, আরো সুন্দর করে। আচ্ছা, একটা Exactly. চ্যালেঞ্জ এন্ড মজার ব্যাপার তো আপু বললোই যে বৃষ্টি ছিল, এটার জন্য হচ্ছে শুটিংটা অনেকটা লেন্দি হয়েছে। ভাইয়ের কাছে জানতে চাই মজার ব্যাপার কি ছিল সবচেয়ে বেশি শুটিং চলাকালে? মজার ব্যাপার ছিল যে আমরা ও আমার শুটিং করতে গেছে ২টা নাটক নিয়ে। আমার প্রথমটার কাজ চলছিল। তাই? হ্যাঁ, তখন এই এই ও কিন্তু ৩ দিন আগে, ও এবং আনিশা ওরা ৩ দিন আগে সেটে উপস্থিত হয়েছে এবং ওরা কি করেছে, ওই ৩ দিন ওই জায়গার সাথে অ্যাডজাস্ট করেছে, বৃষ্টির মধ্যে কিভাবে কাজ হবে কিভাবে হবে না, এই প্রিপারেশনটা ছিল। আমরা শুটিং শুরু করলাম, শুটিংটা শুরু করার পরে শুরু হলো বৃষ্টি। সে কি বৃষ্টি! আমাদের আরেকটা আর্টিস্ট ঢাকা থেকে যাবার কথা ছিল, সে গেল, সে পৌঁছলো রাত ১১টায়। এসে সে আমাদের সাথে বসলো, একটু খেলো, তারপর সবাই মিলে তাকে নিয়ে আমরা বাসে উঠে আসলাম। এটা খুবই মজার ছিল। আর একটা কথা বলতে চাই, আমি অক্টোবর নাটকটা মানুষ দর্শক পছন্দ করার পরে আমি ডিসিশন নিয়েছি আমি আরেকটা নাটক বানাবো, সেটার নাম হচ্ছে অক্টোবরের পরের মাসে। ও, নভেম্বর রেইন। নভেম্বর। এবং আচ্ছা এই ভাইয়া, গল্পটার একটা আজ থাকবে, এবার সেটাতে নমিনা থাকবে। ও তাই নাকি? আমি তো জানতাম। Wow! যে- দর্শক যে জন্য হিসেবে বলা। আমারই খুব এক্সাইটেড লাগছে। আমি জানতামই না মুরাদ ভাই। এটা গত ৩-৪ দিন আগে ভেবেছি।
Okay, glad ভাইয়া to know that. নাটকটার নাম অক্টোবরই কেন হলো? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি হতে পারতো। অক্টোবরের সাথে শিউলি ফুলের একটা চমৎকার কম্বিনেশন আছে এবং আই লাভ শিউলি ফুল। আচ্ছা। এবং অক্টোবরেই নোরা ক্যারেক্টারের বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছিল। অক্টোবরেই প্রেম হয়েছিল আনিশার সাথে ওই ক্যারেক্টারের, যেখানে অক্টোবরটা রাখা হয়েছে। এবং আমার এই চ্যানেলও চাচ্ছিল যে অক্টোবর নামটা থাক। এবং আমার কাছে মনে হয় মুরাদ ভাই অক্টোবর মাসটা কিন্তু একটা ওয়েদারের একটা সৌন্দর্য আছে। সুন্দর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিশির পড়ে সকালবেলায়। না হ্যাঁ। গরম না না ঠান্ডা, গরম না ভীষণ ঠান্ডা, খুব সুন্দর। শিউলি এবং ফুল, আমরা কাশ শ্রীমঙ্গলে ফুল। ভীষণ সুন্দর ওয়েদারও পেয়েছি। রাইট। বাট আজকে আমি বলতে চাই থ্যাংক ইউ সো মাচ মুরাদ ভাই, আমাকে ভাবার জন্য, চিন্তা করার জন্য। এবং আমরা কিন্তু আসলে শুধু নাটকটা নিয়েই শুধু যাইনি, বিষয়টা এরকম হয় না যে আমরা এখন করলাম একটা নাটক, বিষয়টা শুধুমাত্র সেটা ছিল না। আমরা কিন্তু অফিসে যেও রিহার্সাল করেছি, হ্যাঁ। আমরা যে 3 দিন আগে গিয়েছি ইয়েতে শ্রীমঙ্গলে, ওখানে যেও আমরা 3 দিন রিহার্সাল করেছি। একদম মুরাদ ভাইয়ের একটাই কথা ছিল, অ্যাক্টিং কি করো আমার দেখা দরকার নেই, আমার স্ক্রিপ্টের প্রত্যেকটা লাইন তোমাকে ঠঠস্থ মুখস্থ থাকতে হবে। আচ্ছা, এটা খুব তার strict। ফার্স্ট, হ্যাঁ এটা তার ফার্স্ট আবদার ছিল। কারণ এখন যেটা হয়, আমরা এখন অনেক বিভিন্ন সেটে যাই, যে সেটে কিন্তু আসলে আমরা দেখা যায় যে স্ক্রিপ্ট অনুযায়ী আমরা আসলে বলি না ডায়লগস, আমরা আমাদের মন মতো করে বলে দিচ্ছি বা ওইটার সাথে একটু মিল রেখে বলে দিচ্ছি। বাট মুরাদ ভাইয়ের এটা কখনোই পছন্দ ছিল না, আগেও আমি যখন কাজ করেছি পছন্দ ছিল না। ইনফ্যাক্ট এখনও আমি যখন এতদিন পরে কাজ করলাম মুরাদ ভাইয়ের সাথে, এখনও তার এটা পছন্দ না যে স্ক্রিপ্টে আমার যেটা লেখা আছে ওটাই তোমাকে বলতে হবে। সো সেটার জন্য যেটা করতে হয়, যে কোনো একটা আর্টিস্টকে প্রচন্ড পরিমাণ ডেডিকেশন নিয়ে পড়তে হয়। এটা ছিল আমাদের জন্য আর কি চ্যালেঞ্জ। যদি অন্য কোনো চ্যালেঞ্জ বাদ দিই, এটা একটা চ্যালেঞ্জ ছিল, কারণ অনেকদিন পরে একটা স্ক্রিপ্ট মুখস্থ করা, হ্যাঁ। এটা অনেক ডিফিকাল্ট একটা পার্ট। আর এবং এই স্ক্রিপ্টটা কিন্তু আমাদের দুইজনের উপরেই ডিপেন্ডেন্ট। আমি মিস করলে ওর মিস হয়ে যাবে, ওর মিস হলে আমার মিস হয়ে যাবে, ব্যাপারটা এরকম। আর এবং প্রত্যেকটা লাইন কিন্তু লাইন টু লাইন মুখস্থ করেই আপনাকে বলতে হবে। আসলে আপু কষ্ট করলেই না কেষ্ট কেষ্ট মেলে, মেলে, হ্যাঁ। এন্ড দ্যাটস ওয়াই নাটকটা দেখেই মানে প্রথম দেখাতে এত ভালো লেগে গেছে। আমি নিজে চোখ সরাতে পারিনি, পুরোটাই দেখতে হয়েছে আমাকে। আর মুরাদ ভাইয়ের লেখা তো সবসময় খুবই চমৎকার, গোছানো লেখা, সেটা ক্রেডিট তো তোমাকে সবসময় দিতেই হবে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ মুরাদ ভাই, এত সুন্দর লেখার জন্য, এত সুন্দর চিন্তা করার জন্য, এত সুন্দর নাটক আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনি কল দিয়েছেন, আপনাকেও অনেক ধন্যবাদ। গ্রেটফুল। দর্শকদের উদ্দেশ্যে যদি নাটক নিয়ে একটু ছোট্ট করে কিছু বলেন। আমি আসলে 1 ঘন্টা নাটক খুব কম বানাই, আমার খুব কাজের সংখ্যা খুবই কম। কিন্তু 2 মাস আগে একটা নাটক গিয়েছিল শেষের গল্প। শেষের গল্প যাওয়ার পরেই দর্শকের ওখানে যে কমেন্টস এসেছিল, সেগুলো পড়ার পরেই আসলে আমি উৎসাহিত হই যে না, নাটক করা যেতে পারে এবং এই ধরনের গল্প বলা যেতে পারে। তো সেইখান থেকে আমি অক্টোবর যখন অন ইয়ার হলো, তারপর যে রিপার্কেশনটা পেলাম, আমাকে আরো কাজ করতে উদ্বুদ্ধ করছে। আমি চাই দর্শকরা আমাদের সঙ্গে থাকুক, দর্শকরা এনটিভির সঙ্গে থাকুক। এনটিভি একমাত্র চ্যানেল এখনো পর্যন্ত যারা এই কোয়ালিটির, এই টাইপ অফ স্টোরি নাটক চালায়। আর আমি এই নাটক এই নাটকটা এরকম নাটক অন্য জায়গায় দিলে তারা বলে বস এখন তো এই ধরনের নাটক চলছে না বস, এরকম। এনটিভি অনলি যারা ভালো গল্পের নাটকটা চালায়। ধন্যবাদ এনটিভিকে, এনটিভি দীর্ঘজীবী হোক। আর তোমার উপস্থাপনা খুবই চমৎকার হচ্ছে। নমিরা, তোমাকে সুন্দর লাগছে, বেস্ট অফ লাক, ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। থ্যাংক ইউ। একদমই তাই। আসলে আমরা যতই ট্রেন্ডে গা ভাসাই না কেন, কোয়ালিটি, কাজের কোয়ালিটি যদি থাকে, এটা গুণের কদর না সব সময় থাকে। হ্যাঁ, এটা একদম সত্যি কথা, একেবারেই সত্যি কথা। কারণ তুমি কতক্ষণ হাসি ঠাট্টা করতে পারবে বলো? একটা জিনিস আছে, যখন তোমার মনের কিছু জিনিস গল্প বলতে ইচ্ছা করে, তুমি কিন্তু তোমার মনের মানুষটার কাছেই যাবে। তো যখন তোমার স্ক্রিনে কোনো কিছু দেখতে ইচ্ছা করবে, তখন কিন্তু তুমি তোমার ওই মনের গল্পগুলা খোঁজার চেষ্টা করবে। সেটা ইউটিউবে হোক অথবা চ্যানেলে হোক, তুমি কিন্তু খোঁজার চেষ্টা করবে যে এরকম একটা মনের গল্প কোথায় আছে, যেখানে আমি দেখলে একটু ইমোশনাল হতে পারবো বা একটা চোখের পানিই পড়তে পারে। সবসময় কিন্তু হাসতে কিন্তু তোমার সবসময় ভালো লাগবে না। এই যে আকাঙ্ক্ষা, নাটকটা শেষে একটা আকাঙ্ক্ষা রয়ে গেছে, একটা আক্ষেপ রয়ে গেছে। অ্যান্ড ভাইয়া যেটা বলছিল, আমি নিজেও বলতে চাই, অ্যাকচুয়ালি শাড়িতে এত গ্রেসফুল লাগছিল আপনাকে, দ্য ওয়ে ইউর, মানে সানগ্লাসটা, চশমাটা পরছিলেন। এখন চশমাটা কোথেকে কিনেছেন? চশমা এটা কোত্থেকে, এটা তো বলা যাবে না। না, আমাকে বলতে হবে, চশমাটা আমার অনেক পছন্দ হয়েছে। আমি তোমাকে দিয়ে দিব, কোনো Oh, প্রবলেম thank নাই, আই you. হ্যাভ ইট, আমি ওটা দিয়ে দিব, নো ওয়ারিজ। থ্যাংক ইউ সো মাচ। এটাও মুরাদ ভাইয়ের ক্রেডিট। আমি আচ্ছা। কেন বলি, কারণ আমি তো চশমা পরি না নরমালি। এই চশমাটা সে বলেছে তুমি অলরেডি মানে অলওয়েজ 2টা বা 3টা চশমা ক্যারি করবে, কারণ লেখকরা কিন্তু 2-3টা চশমা ক্যারি করে। তো
তো আমি বললাম যে আচ্ছা, কিন্তু আমার কিন্তু চশমার কোনো অভিজ্ঞতা নেই। ওখানেও কিন্তু আমি যখন চশমা কিনতে গেছি মুরাদ ভাইকে কিন্তু আমি ছবি পাঠাচ্ছি, মুরাদ ভাই আচ্ছা, কোনটা কোনটা নেবো? কোনটা, আমি আবার সেলফি তুলে তুলে দেখাচ্ছি কোনটা Okay. কোনটা। তখন মুরাদ ভাই সিলেক্ট করলো যে এটা নাও ভালো হবে। তো আমি একটা চশমা পরেই পুরোটা কন্টিনিউ করেছি। মুরাদ ভাই চয়েস ভালো। হ্যাঁ হ্যাঁ, খুব ভাইয়ের ভালো, নাম্বার ভীষণ নিতে ভালো। হবে। ইনফ্যাক্ট মুরাদ ভাই কিন্তু আরেকটা জিনিস, মুরাদ ভাই কিন্তু ওই যে এখন আমরা যেরকম র ক্যারেক্টারে উইদাউট মেকআপ করি বা নন গ্ল্যামারাস কিছু চরিত্র করি না, খুব ক্যাজুয়াল কাপড় টাপড়, মুরাদ ভাইয়ের কিন্তু এগুলো পছন্দ না। ওনার হচ্ছে কি অলওয়েজ টিপটপ, মানে একদম প্রপার মেকআপ থাকতে হবে, প্রপার হেয়ার থাকতে হবে, প্রপার শাড়ি গয়না ওইভাবে পরতে হবে, না হলে হবে না। নায়িকার একটু নায়িকা ভাব হ্যাঁ, থাকবে তার না? একদম নায়িকা মানে Graceful নায়িকা থাকতে হতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা আপু, আমি কিন্তু এত কথায় কথায় আপনার আরেকটা পরিচয় দিতে ভুলে গেছি, কোনটা? that you are a beautiful mother. Oh. You have 2 beautiful kids. Yes, আলহামদুলিল্লাহ, I have. তারা কেমন আছে? আলহামদুলিল্লাহ, they are fine, they are absolutely fine. ওরা তো বেশ ছোট, এখন তো স্কুলে যায় না। হ্যাঁ, স্কুলে যায় কিন্তু খুবই ছোট, একদমই নার্সারিতে পড়ে, একজন কেজিতে পড়ে। ও, কেউ কি দেখে বলে that you have 2 kids? না, অনেকেই বলে না, কেউ বোঝার বিশ্বাস উপায় নেই। করে না। যারা একেবারেই নতুন, যারা জানে তারা তো জানে, বা যারা জানে না তারা কেউই বলে না যে আমি যে ম্যারিড এটাই বিলিভ করতে চায় না। হ্যাঁ, যখন এই যে বাচ্চাদের স্কুলে নিয়ে যান তখন গার্ডিয়ানরা কি ভাবে, এই তোমার মানে বড় বোন ভাবে বাচ্চাদের? এখন তো এটা ইউজ টু হয়ে গেছে, বাট ফার্স্টের দিকে কেউ মানতো না। ফার্স্টের দিকে কিছু আন্টিরা ছিল, তারা মনেই করতো যে এটা হয়তো আমার বোনের বাচ্চা বা ভাইয়ের বাচ্চা, এরকম মনে করতো। একদমই তাই। অ্যান্ড আপনি যতদূর জানি আপনার শুরুটা ছিল নাচের মাধ্যমে। হ্যাঁ, আপনি নিজে একসময় নাচ শিখেছেন, এখন নাচ করেন এবং এখন আপনি নিজেই নাচ শেখান। এখন আপনি ছোট ছোট বাচ্চাদের নাচ শেখান, তাদের শুদ্ধ ভঙ্গিমা তাল লয়ের জ্ঞান দিচ্ছেন। একদম, কেমন লাগে? এটা একটা ভীষণ মিষ্টি অনুভূতি, কারণ আমি ছোটবেলা থেকে তাল লয় দিয়েই আমার শেখা, আমার চর্চা, আমার জীবন সঙ্গী মানেই কিন্তু আমার নাচ, তাল লয় এটা নিয়ে মিশ্রণে আমার জীবন। তো সেখান থেকে শিখে এসে আমি যখন ছোট ছোট একদম বাচ্চাদেরকে শেখাই, তখনের আনন্দটা এটা আসলে এক্সপ্লেন করা যাবে না। এটা যখন তুমি আমার সাথে আমার ইয়েতে থাকবে, ক্লাসে থাকবে, তখন হয়তো বুঝতে পারবে যে এটার আনন্দটা কি। আর এই স্টুডেন্টগুলো যখন আস্তে আস্তে একটু একটু করে বড় হতে থাকে, বড় হয়ে যখন আরো অন্য অন্য ক্লাসে যায়, আবার শুনে যে তুমি ভালো করেছো, তোমাকে ভালো শিখিয়েছে নমিরা বা অমুক, এটা শুনতেই অন্যরকম লাগে। আচ্ছা, ওদেরকে নাচ শেখানোর সময় নিজের স্মৃতিগুলোর কথা মনে পড়ে না, আপনি যখন নাচ শিখতে যেতেন? হ্যাঁ, কেন মনে পড়বে না, সব সময় মনে পড়ে। কারণ আমার প্রথম টিচারই ছিল, আমি যখন 3.5 বছর বয়সে আমার মা আমাকে নাচে দেয়, তখন আমার প্রথম টিচারই ছিল হচ্ছে আমাদের মডেল রিয়া আপু এবং তপন স্যার। সো আমার এখনো মনে পড়ে যে ওভাবে করে তো সব স্মৃতি মনে নেই, বাট তবে আমার সবসময় মনে পড়ে যে রিয়াপুকে টিভিতে দেখতাম অ্যাজ আ মডেল, হাঁসমার্কা নারকেল তেলের সেই অ্যাড মনে পড়তো, আর সে আমার এখন টিচার, ছোটবেলায় সে আমাকে নাচ শেখাচ্ছে। এটা ভীষণ চোখে ভাসে যে আমার মারা, সবার মারা যে এত স্ট্রাগল করতো বাচ্চাদেরকে নিয়ে। মানে সানডে মানডে তো স্কুল ডে ছিল অলওয়েজ, সানডে তো থার্সডে, আর ফ্রাইডে স্যাটারডেতেও যে মাদের কোনো রেস্ট নেই, এই যে কালচারাল মাইন্ডটা যে সেট আপ করে দিতে পারছে আমাদেরকে, সেটার জন্য তো মাদেরকে ডেফিনেটলি ক্রেডিট দিতে হয়। সো ফ্রাইডে স্যাটারডে আম্মুর কোনো ছুটি ছিল না, ফ্রাইডে স্যাটারডে মানেই হচ্ছে কি বাফা। আচ্ছা, আমরা আরো গল্প করব, কিন্তু এই মুহূর্তে ফেসবুকে অনেক দর্শক ভালোবাসা দিয়েছে, সুন্দর সুন্দর মেসেজ পাঠিয়েছে, আমরা দেখে নিই একটু। শিওর। এমডি তানবিন মিরাজ লিখেছেন, জয়া আপু ও নমিরা আপু দুজনকেই খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তানিয়া আক্তার লিখেছেন, ওয়াও, খুব মজার অনুষ্ঠান হবে নিশ্চয়ই। তাসদিক নমিরা আপুর সাথে কথা বলার সুযোগ মিস করা যাবে না, আমাদেরকে তাড়াতাড়ি কল দিন, আমরা তো ওয়েট করছি। মিরাজ লিখেছেন, অক্টোবর নাটকের জন্য অনেক অনেক শুভকামনা, নমিরা আপুর অভিনয় খুব ভালো হয়েছে, এরকম আরো নাটক দেখতে চাই। ও ইনশাল্লাহ, আমিও চাই না যে অন্যরকম কোনো ট্র্যাকের কোনো নাটক করতে, আমিও চাই খুব মন থেকে যে এরকম খুব সুন্দর সফিস্টিকেটেড কোনো নাটক করতে সবসময়। মঞ্জু পাটোয়ারি লিখেছেন, আরেফিন নিশো ভাইয়ার বিপরীতে নায়িকা হিসেবে নমিরা আপুকে দেখতে চাই। ইনশাল্লাহ, যদি কখনো হয় হবে। আকাশ চৌধুরী লিখেছেন, আলী মুভিটা খুবই অসাধারণ ছিল, সাজ্জাদ ভাইয়ার সাথে নমিরা আপু খুব ভালো অভিনয় করেছেন। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, Thank গ্ল্যাড you. টু নো দ্যাট, থ্যাংক ইউ। এই যে আপনার আজকের নমিরা হয়ে ওঠার পেছনে আপনার মায়ের অবদান, মা বাবার অবদান অনেক বেশি। মা বাবাদের কখনোই ছুটি থাকে না, অ্যান্ড আই ক্যান রিলেট ইট টোটালি।
আমার মাও এই যে আমি শুটিংয়ে আসি আমার সাথে আসেন বা সব জায়গায় আমার সাথে যান, সো তাদের আসলেই ছুটি থাকে না। আপনি তো এখন একজন শিক্ষক হিসেবে শেখাচ্ছেন, বাচ্চারা আসে, ছোট ছোট বাচ্চারা, তাদের মা বাবারও তো আসে, তাদের মধ্যে কি আপনি সেম জিনিসটা দেখতে পান, সেই আপনি মা বাবা যেমন ছিল সেই সময়টাতে? আমাদের প্যারেন্টসদের টাইমটা না গোল্ডেন টাইম ছিল। আমাদের প্যারেন্টসদের শুধুমাত্র আমাদের উপরেই ফোকাস ছিল, টু বি ভেরি অনেস্ট, যে আমার ছেলে অথবা মেয়ে তাকে কোচিং করানো যে কোনো বিষয়ে, সেটা তবলা হোক, নাচ হোক, গিটার হোক, গান হোক, যে কোনো কিছুতে একটা ব্যস্ত রাখা, ছবি আঁকা হোক। বাট এখনকার টাইমে আমি যাদেরকে শেখাই শুধু নাচ পর্যন্ত বা কিছু গান পর্যন্ত, কিন্তু খুব কম। এখনকার জেনারেশন অনেক চেঞ্জ, কারণ মারা নিজেরাই আমরা ওয়ার্কিং লেডি, সো সেই জায়গা থেকে বাচ্চাদেরকে নিয়ে যে একটা প্রপার টাইমিং দেওয়া, কোথাও নিয়ে যাওয়া, এটা মা বাবাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এখানে কারোর দোষ নেই আসলে, এখন সময়টাই এমন হয়ে গেছে, কিচ্ছু করার নেই। আচ্ছা, কালচারাল আগ্রহটা কি আগের মতো আছে এখনকার জেনারেশন প্যারেন্টসদের মধ্যে? প্যারেন্টসদের মধ্যে থাকলেও বাচ্চাদের মধ্যে নেই। এখনকার তোমার জীবনটা এত সহজ হয়ে গেছে, টিকটকের মাধ্যমে তুমি নাচ শিখতে পারছো, সেখানে তো তোমার এত কষ্ট করে সার্টিফিকেট নেওয়ার দরকার নেই 8 বছর বা 10 বছর একটা কোর্স করে। সো বাফাতে ঢুকতে হলে বা যে কোনো ভালো প্রতিষ্ঠানে ঢুকতে হলে তোমাকে সেখানে কোর্স করতে হবে, একটা কোর্স কমপ্লিট করতে হবে, একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এক ধরনের। আমরা যখন পড়াশোনার উপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, এখানে নাচেও আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তো সেই জায়গা থেকে এই ধৈর্যটা সবার নেই। মুখে যতই বলুক আমি নাচ করি, গান করি, তখন আমার বলতে ইচ্ছা করে যে কোন সার্টিফিকেটটা আছে তোমার কাছে, এটা বলতে ইচ্ছা করে। তো এখনকার ওই ধৈর্যটা কারোর মধ্যে নেই। হ্যাঁ, এটার সাথে আমি মনে হয় খুব রিলেট করতে পারি। আমি নাচ শিখিনি, বাট গান শিখেছি ছোটবেলায়। তো তখন একটা ছিল কি, আমার এই বয়স অবধি আমি এই গানগুলো গাইতে পারবো, পরের ক্লাসে উঠে আমি এই গানগুলো গাইতে পারবো। আমি বড় ক্লাসের গানগুলো এখন গাইতে পারবো না। বাট এখন তো টিকটক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, এই রুলস গুলো আর মানা হয় না। একটা ছোট বাচ্চাও একটা খুব বড়দের মতো, যেটা তার বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ না, একেবারে এরকম কোনো গানে নাচছে, আমাদের তো সেম জায়গাতেই। আমরা মনে আছে যখন আমরা ছোট ছিলাম, আমরা শুধুমাত্র চুরির তালে নুরির মালা, রিমি ঝিমি বাজে, স্পেসিফিক গান ছিল, কিছু গান ছিল, রাঙামাটির পাহাড়ে, এই কিছু কিছু গানেই আমরা নাচতে পারবো, এছাড়া অন্য কোনো গানে নাচতে পারবো না। বাট এখন তো দেখা যাচ্ছে বাচ্চারা বড়দের যত মুভির গানগুলো আছে সেগুলোতেও পারফর্ম করছে। আমি জানি না সেটাকে ভালো বলবো না খারাপ বলবো, সেটা বিচার করতে যাব না। তবে আমার মনে হয় প্রত্যেকটা মা বাবার উচিত আগে বেসিকটাকে ক্রিয়েট করা, সেটা গানে হোক, নাচে হোক, পড়াশোনাতে হোক। বেসিকটা যদি ক্রিয়েট করা যায়, তখন আলটিমেটলি সে যে কোনো জায়গাতে যেয়ে যে কোনো পারফরমেন্স সে নিতে পারবে। একদম। আচ্ছা আবু, আরেকটা কথা, এখন কি টেকনাফ টু তেতুলিয়া যাওয়া হয়? এই যে আছে না, এটাই তো বলছেন, এটা আজকে কক্সবাজার অবধি থেমে গেছে, কক্সবাজার পর্যন্ত থেমে গেছে, তেতুলিয়া পর্যন্ত যায় নাই। আচ্ছা, এটা তো আমি জানি, দর্শকরা জানে না কি বলছি আমরা। কোনটার কথা বলছি আমি, একটু আমার বলে দিই। চোখের কাজলের কথা। এটা কি একদম শুরু থেকে? এটা হচ্ছে আমরা যেহেতু নাচের মেয়ে, সবসময় একটু টেনে কাজল দেওয়ার আমাদের একটা অভ্যেস। উপরের লাইনারটা মানে একদম টেনে দেওয়া, বা নিচে চোখের নিচে একদম কাজলটা মোটা করে দেওয়া, এটা আমাদের একটা অভ্যেসের মাধ্যমে বদলেছে। তো আমার সেই অভ্যেস এখনো রয়ে গেছে। শুধু মাস্কারা দিলে হয় না, একটু টানা দিতেই হবে। আর তার উপরে যদি একটু সাজি, মানে শাড়ি পরি বা কামিজ পরি, টানতে তো হবেই, নাহলে তো আবার। আর আমার মা তো সবার আগে বলবে যে তুমি আজকে চোখে কাজল দাওনি। আচ্ছা, আমিও এটা তো অভ্যস্ত, আমাদের নাচের সবাই এটাতেই অভ্যস্ত যে আমরা কাজল ছাড়া এটাই চলে না। আর আমার টেকনাফ তো তেতুলিয়া এটা আসছে আমাদের মডেলিং লাইনের রুমা আপুর কাছ থেকে, যে উনি নামকরণ করেছেন মডেলিং এ। তো হ্যাঁ, এটা নামকরণ করছে রুমা আপু, কারণ হচ্ছে গিয়ে যে আমি তো নাচের মেয়ে, আর মডেলিং লাইনে কিন্তু হচ্ছে কি টানাটানির কিছু নেই, ইটস অল অ্যাবাউট স্মোকি আই, এই টাইপের, মানে গ্লিটার না, একদম স্মোকি আই। তো রুমা আপু খুব রাগ করতো যে আমি কেন এত টানা দেই, এটা আমার অভ্যাস, কিছু করার নেই। আচ্ছা, রুমা আপু তো রাগ করতো, এবার একটু মায়ের কাছে ফেরত চাই। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, অনেক পারফরমেন্সের আগে, স্টেজে ওঠার আগে আমি আমার মার কাছে মার খেয়েছি। আপনি কি খেয়েছেন? হ্যাঁ, স্টেজে ওঠার আগে না, আমি বাসা থেকেই বকা মার। আর আমার মনে আছে যে আগে আমার গ্লাস দুইটা রেডি থাকতো, একটা হচ্ছে বুস্টের গ্লাস, একটা হচ্ছে হরলিক্সের গ্লাস। ওকে, এটা খেয়ে বাফায় যাও, নাচ করো, প্রোগ্রামে যাও। আচ্ছা, তো আম্মু খুব বেশি একটা প্রোগ্রাম করাতো না আমাকে, কারণ আম্মুর সবসময় ইচ্ছা ছিল যে আমি
আমাকে হাইড করে রাখা, পরে কোনো কিছুর জন্য একটা প্রস্তুত করা, এটা আম্মুর সবসময় টার্গেট ছিল। এটা আমি এখন বুঝি, আগে তো আর বুঝতাম না। তবে সবসময় আমি মনে করি যে আমি বুস্ট আর হরলিক্স খেয়ে আম্মুর কাছে মাইর খেয়ে খেয়ে বড় হয়েছি। হাই ফাইভ, আমি হরলিক্স খেয়েছি। আচ্ছা, এই যে আন্টি তো চেয়েছিল একটু এক্সপোজ না হন এত আগে, কিন্তু আপনি তো হয়ে গেছেন। আপনি 2011 সালে শোবিজে পা রেখেছিলেন এবং সেটা একটা বিউটিফুল কন্টেস্টের মাধ্যমে। আপনি ওয়েট সুপার মডেল টপ মডেল কন্টেস্টে আপনি পার্টিসিপেট করেছিলেন এবং সেখানে রানার্স আপ হয়েছিলেন। সেই জার্নিটা সম্পর্কে একটু জানতে চাই, কেমন ছিল, কি দেখে মনে হলো হ্যাঁ আমি যাবো এই কন্টেস্টে, আজকেই যাবো? আমার যাওয়ার কোনো ইচ্ছাই ছিল, তখন আমি ও লেভেলস দিচ্ছি। তখন আমি ও Very লেভেলস দিচ্ছি, হ্যাঁ ভেরি ইয়াং। আম্মুরও কোনো ইচ্ছা ছিল না ওই সময়, জাস্ট বিকজ অফ আমি চ্যানেল আইতে একটা প্রোগ্রাম, নাচের প্রোগ্রামের জন্য গিয়েছিলাম সোহেল ভাইয়ের সাথে, যেহেতু সোহেল রহমান আমার গুরু, নাচের প্রোগ্রামের জন্য গেলাম। তো তখন ওখানে চ্যানেল আইতে আমাকে ওরা বললো যে এইটা আপনাকে করতেই হবে, আপনি এত সুন্দর হাইট, আপনি অনেক লম্বা, আমাদের নতুন কম্পিটিশন আসতেছে, এটা ছাড়া হবে না, আপনাকে ছাড়া হবে না, আপনি করেন, এটা আপনার জন্যই বানানো এক কথায়। তো আম্মু তো কোনোভাবেই রাজি না, একেবারেই রাজি না, আব্বুও রাজি না, না কিসের কি মডেলিং তো নাই, মানে তখন তো আসলে মডেলিং ব্যাপারটা এতটা জনপ্রিয় ছিল না। মানে জনপ্রিয় বলতে আমি মিন করছি যে কমফোর্ট ছিল না মানুষের জন্য, জানতো কম বিষয়টা। তো সেই জায়গা থেকে আম্মু আব্বু একেবারেই রাজি ছিল না। তবে পরে কম্পিটিশনে অ্যাড হলাম, কম্পিটিশনে পার্টিসিপেটে যখন যুক্ত হলাম খুব ভালো লাগলো। এই যে একটা মজার গেম খেলা, যে উইন করতে হবে, এটার সাথে ওইটা একটু কম্পিটিশন করা, কার বেশি আজকে ভালো পারফরমেন্স, এইগুলা একটা চ্যালেঞ্জের মধ্যে চলে গেলাম। ওই জার্নিটা লাস্ট 3 মান্থসের ওই জার্নিটা আমাদের সবাইকে খুব একদম শক্ত করে দিল। প্যারেন্টসদেরকে ছাড়া 1 মাস ছিলাম ক্যাম্পে, সো সেই জার্নিগুলো খুব মনে পড়ে এবং সেখান থেকে আরও নতুন অনেক কিছু শিখেছি, কিভাবে নিজেকে যত্ন রাখতে হয় আরও বেশি, ডিফারেন্ট ওয়েতে নিজেকে প্রেজেন্ট করা যায়, কাপড় কিভাবে আরও অন্য ওয়েতে পরা যায়। যেহেতু আমি নাচের মেয়ে, নাচের জায়গা থেকে নাচের কাপড় পরতাম শুধু, তো ওখানে আরও গ্রুমিং করলো যে কীভাবে ওয়েস্টার্ন কাপড়ের উপরে কত রকমের স্টাইল করা যায়, তো সেগুলোও শিখলাম। ওখান থেকে আসলে আমার যাত্রা আর কি মিডিয়াতে শুরু হয়ে গেল। যে ক্যাম্পে তো আমাদের আদর যত্ন খুব করা হয়েছে মনে হয়। আমাকে খুব যত্ন করতো। এটা তো হয় না যে হুট করে নতুন একটা এনভায়রনমেন্ট, কম্পিটিশনে যাওয়ার পর চারপাশ থেকে খুব আদর যত্ন হয়, আমার মেকআপ কি হবে, আমার পোশাক কি হবে, মানে সবাই আমাকে নিয়ে চিন্তিত, আমার কিছু ওইটা ভাবতে হচ্ছে না। প্যাম্পারিং যে বিষয়টা থাকে কম্পিটিশনে, এটা একটা আনন্দ আছে, আনন্দ একদম, আই ক্যান রিলেট। হ্যাঁ, খুব প্যাম্পারিং হয়, এটা খাওয়া, এটা সেটা অনেক কিছু খুব ভালো লাগে। কম্পিটিশনের জায়গাটা ডিফারেন্ট। আচ্ছা, তারপরে তো মডেল হয়ে আসা হলো, তারপরে অ্যাক্টিং আবার কিভাবে, ট্রানজিশনটা কিভাবে হলো? আমি যে মডেলিং কম্পিটিশন থেকে বের হলাম, তারপরে কিন্তু আমি ফার্স্ট কোনো র্যাম্প শো করিনি। আমার ফার্স্টেই ছিল নাটক। আমি ফার্স্টে অভিনয়তে ঢুকে গেলাম, সেটাও চ্যানেল থেকেই আমি ঢুকলাম, চ্যানেল থেকে কাস্ট করা হলো, অভিনয় যাত্রা শুরু হলো। তখন থেকে অভিনয় অভিনয় অভিনয়, তার মাঝখানে লুনা আপু অলওয়েজই আম্মুকে প্রেশারাইজ করতো, ওকে র্যাম্পে দেন, আই নিড হার। ব্যাপারটা এরকম যে তখন তো হাইট বলতে একমাত্র ইমি আপুর অনেক বেশি হাইট ছিল, তারপরে রুহি আপু ছিল, রুহি আপুর অনেক বেশি হাইট ছিল। সো তখন আমার হাইটের জন্য লুনা আপু বললো যে ও কম্পিটিশন থেকে বের হয়েছে, উইনার হয়ে বের হলে এখন ওকে দেওয়া হয় না। তো ওইভাবে করে আমার র্যাম্পের যাত্রাও শুরু, অভিনয়ের যাত্রা একসাথেই শুরু। আর প্রথম নাটক কোনটা ছিল? নাটক ফু ছিল। সুন্দর একটা না? হ্যাঁ, হুজুর নিয়ে আর কি কাহিনী ছিল আর কি। প্রথম ডায়লগের কথা মনে আছে? প্রথম ডায়লগ, এটা তো ফামি ভাইয়ের নাটক ছিল। সো ফামি ভাইয়ের মানে হচ্ছে কি, তখন হচ্ছে কি তোমার যা মন চায় তুমি তা বলো, এটা হচ্ছে কি তোমার স্ক্রিপ্ট, ওভাবে করে স্ক্রিপ্ট ছিল না। ফামি ভাইয়ের নাটক মানে স্ক্রিপ্ট ছাড়া, মানে একটা বেস ক্রিয়েট করা থাকতো, ওইটার উপরে নাটক আর কি। সো প্রথম ডায়লগ আমার মনে আছে মিশু ভাইয়ের সাথে ছিল। সো আমার মনে আছে যে তুমি এত বেশি কথা বলো কেন, আমি তোমাকে বলেছি এখানে তুমি থাকবা মানে থাকবা, চুপ করে বসে থাকো। মানে আমি হুজুরের কাছে গেছিলাম আমার হাজবেন্ডকে দেখাইতে আর কি। আচ্ছা, এই ডায়লগটা যে কতক্ষণ সময় লেগেছিল? তখন বেশি সময় লাগেনি, কারণ আমি অলওয়েজই খুবই স্পন্টেনিয়াস ছিলাম এসব ব্যাপারে আর কি। যেহেতু নাচের জায়গা থেকে অভিনয় করতাম, কথা বলতাম, তো সেই জায়গা থেকে আবার ছোটবেলায় একটু গানও শিখেছি, বেশি দিন না, অল্প কিছুদিন গান শিখেছি, এই আর কি। আচ্ছা, মডেলদের চুলে তো কালার থাকে, অনেক স্টাইল থাকে। আমি যতদূর দেখেছি, আমি আপনার আগের ছবিও দেখেছি, বিশাল লম্বা চুল, কালো চুল, ভার্জিন হেয়ার। এটা কেন বলেনি কালার করো, ছোট করো বা কিছু করো? আমার মা এখন তোমাকেও টিভি থেকে বের করে মারতে পারে। আচ্ছা, গার্ডেড।
বিষয়টা এরকম মানে আচ্ছা। তখন এরকম ছিল আমার মনে আছে যে আমার ভিটে যখন আমি ছিলাম তো তখন তো একেবারে আমার তখন লেয়ারও ছিল না সামনে সো তখন ভিটে তখন অনেক ধরনের স্টাইল করতে হতো হ্যাঁ। চুল অনেক বেশি পাফ করতে হতো তো ওদের খুব বিরক্ত লাগতো তো ওরা কি করলো তখন আমার চুল এতখানি লেয়ার করে দিল এখন আচ্ছা। তুমি যদি কম্পিটিশন একটা রুলস আছে তুমি যদি তাদের কথা মতো না না চলো চলো। তোমার মার্কস কাটা যাবে তুমি কথা বলতে পারবে না সো আমি কি করলাম চোখ বন্ধ করে চুপ করে আমি কথা শুনলাম আমার চুলটা এতখানি কেটে দিল পিছনে আন্টি তখন লম্বা জানতো না তো না আপনি আম্মু তো ক্যাম্পে তখনও জানতো না আমি তো ক্যাম্পে কিন্তু আম্মু যখন যেদিনকে ক্যাম্পে ফ্রাইডেতে না দেখা করতে আসতে পারতো তো তখন আম্মু এসে যখন দেখলো আম্মু 3 দিন ভাত খায়নি আমার সাথে কথাই বলে নাই আমি বলছি, আমার কিচ্ছু করার নেই আর আমি কালার আসলে কখনোই আমি পছন্দ করি না আমি পার্সোনালি আমার কালার পছন্দ না বাট দেখলে ভালো লাগে মনে হয় যে একটু ট্রাই করি বাট একটু আমার highlighted হয়। হ্যাঁ বাট আমার কাছে মনে হয়েছে যখন আমি ক্যামেরায় নিজেকে দেখি অ্যাজ আ অ্যাক্টর যখন আমি দেখি তখন মনে হয় যে না আই শুড নট কারণ আমি গ্রামের চরিত্রে অভিনয় করছি Exactly. কখনো শহরের চরিত্রে এত ধরনের ক্যারেক্টার যখন করি তখন কালারটা একেবারেই যায় না সো আমার কাছে মনে হয়েছে যে না আমার ভার্জিন হেয়ারই ভালো তবে এখন চুল কেটে ফেলার অনেক পারপাস আছে অনেক রিজন আছে চুল এখন অনেক পরে এখন আর মেনটেন করতে পারি না আগে মা বেশি মেনটেন করতে এখন মেনটেন করার সুযোগ হয় না এই জন্য এখন শর্ট করে ফেলেছি হেয়ার তবে আই লাভ মাই লং হেয়ার এখনো যদি সুযোগ হয় আবারও লম্বা করে ফেলবো আচ্ছা আমরা চাই আপনার আবারও লম্বা চুল হোক কিন্তু আরো কয়েকজন দর্শক ফেসবুকে সুন্দর সুন্দর মেসেজ পাঠিয়েছে পড়ে নি Sure. আরিফ রতন লিখেছেন আসসালামু আলাইকুম দুজনকে সুন্দর লাগছে মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ Thank you. আহমেদ ফারুক লিখেছেন আমার নাম জমি আমি জামি আমি রাউজান উপজেলার কোয়েলপাড়া গ্রাম থেকে বলছি আমি এসব আড্ডা সবচেয়ে বেশি পছন্দ করি Oh, that's nice. That's nice. Thank you. অনিন্দ বিশ্বাস লিখেছেন দুই গ্ল্যামার কুইনকে একসাথে অসাধারণ লাগছে Oh, thank you so much. Thank you Glad so to know much. that. জীবন লিখেছেন অক্টোবর নাটকের অপেক্ষায় ছিলাম ইউটিউবে আসার সাথে সাথেই দেখে নিয়েছি নাটকটা খুব ভালো হয়েছে নামির আপু Oh, thank you so much. আমি চাই আসলে আরো দর্শকরা এরকম কমেন্টস করুক এবং নাটকটা দেখুক প্রমোট করুক থ্যাংক ইউ সো মাচ জ্যোতিকা লিখেছেন রাশেদ ভাইয়া ও নমিরা আপু অভিনীত মজার ঘটনা নাটকটা আমার খুব পছন্দের মজার ঘটনা নাটকের নাম কোনো না আচ্ছা রায়হান লিখেছেন নমিরা আপুর দেখতে আপুকে অপু বিশ্বাস আপুর মতো লাগে থ্যাংক ইউ তাই অনেকেই বলে থ্যাংক ইউ শি ইজ রিয়েলি প্রিটি ধ্রুব লিখেছেন নমিরা আপু আমি আপনার ডান্সের ফ্যান ও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কি সুন্দর সুন্দর কমেন্টস করেছে সবাই আসলে ভালো লাগে মানুষের এরকম কমেন্ট শুনতে খুবই ভালো লাগে ইনফ্যাক্ট এই অক্টোবর নাটক নিয়ে আমি কমেন্টগুলো পড়ছিলাম ইউটিউবে যে আমাদের এনটিভির রিলসগুলোতে যে আমি কমেন্টগুলো পড়ছিলাম আমি এখন পর্যন্ত কিন্তু শেয়ার করিনি মানে আমি আচ্ছা, শেয়ার করেছিলাম জাস্ট তোমার পোস্টারটা, photo পোস্টারটা cardটা, হ্যাঁ শেয়ার করেছিলাম বাট এখনো পর্যন্ত কোনো রিলস আমি শেয়ার করিনি এটা নিয়ে মুরাদ ভাই আমার সাথে একটু রাগ আমি কেন শেয়ার করিনি হ্যাঁ আমিও কিন্তু আপনার অ্যাকাউন্টে শুধু ফটো কার্ডটাই দেখেছি হ্যাঁ, পরে আমি নিজ দায়িত্বে খুঁজে বের করে দেখেছি আমি কেন নাটকটা। শেয়ার করিনি আমি দেখতে যাচ্ছিলাম যে আমি জাস্ট একটা পোস্টের পরে মানুষ কতটুকু react করে। রিয়্যাক্ট করে রিয়াকশন দেয় আমি সেটা একটু কাউন্ট করতে চাচ্ছিলাম আদৌ কি এখন পর্যন্ত কি আসলেও মানুষ চায় যে এরকম সিম্পল একটু ডিফারেন্ট টাইপের গল্প দেখতে তো যখন আমি কমেন্টগুলো প্রত্যেকটা রিলসের প্রত্যেকটা কমেন্ট পড়তে থাকলাম দেখলাম যে এভরিওয়ান ওয়াজ সো পজিটিভ সো আমি ভাবতেছিলাম যে আমি কিছুদিনের মধ্যেই শেয়ার করব প্রত্যেকটা সো ভালো লাগলো যে মানুষ এখন পর্যন্ত খুবই সফট গল্প দেখতে চায় এই টাইপের এই ঘরানার গল্পগুলো পছন্দ করে আমার নিজেরও মাঝে মাঝে মনে হয় যে কেন এই টাইপের স্ক্রিপ্ট বারবার বারবার হয় না হচ্ছে না দর্শক হিসেবে আমাদের মনে হয় আসলে এই নাটকে খারাপ কমেন্ট করবার মতো ভুল ধরবার মতো কোনো জিনিস আমার চোখে পড়েনি আচ্ছা ক্যাম্পের গল্পে ছিলাম আমরা ক্যাম্প নিয়ে আরেকটু জানার আছে আমার আপনি নাকি ক্যাম্পে একটা রোজ পেয়েছিলেন রোজটাকে নাকি অনেক বছর যত্ন সহকারে রেখে এখনো দিয়েছিলেন আছে সেই রোজ এখনো আছে হ্যাঁ, আমার মার বাসায় এখনো আছে ডায়েরির ভিতরে আচ্ছা আমি জানি দর্শক জানে না কে দিয়েছিল রোজটা নোবেল ভাই ওদিনকে বেস্ট পারফরমেন্স অফ দ্য ডে ছিল সো ওদিনকে আমি বেস্ট পারফরমেন্স অফ দ্য ডে হই সো ফার্স্ট টাইম ওদিনকে নোবেল ভাই আমাদের প্রত্যেকটা জাজমেন্টেই ছিল হি ওয়াজ আওয়ার জাজ বাট রোজটা ওদিনকে দেওয়ার কথা ছিল যে ওদিনকে ডে হবে সে নোবেল ভাইয়ের কাছ থেকে রোজ পাবে সো ফার্স্ট রোজটা নোবেল ভাই আমাকে দেয় ওদিন
সো ওইটা পাওয়ার পরে আমার কাছে মনে হলো যে আমি কি জানি পেয়ে গেলাম জীবনের সবচাইতে মূল্যবান জিনিসটা পেয়ে গেলাম, বিকজ নোবেল ভাইকে ছোটবেলা থেকে এত ভালো লাগে এবং নোবেল ভাই স্টিল নাও হি ইজ গ্ল্যামারাস ফর এভরিওয়ান অ্যান্ড সুপার মডেল ফর এভরিওয়ান ইন বাংলাদেশ। হ্যাঁ, এই জেনারেশনে যারা আছে মানে এখন যারা ছোট তারাও কিন্তু তার ফ্যান। হ্যাঁ, কারণ আমার মনে হয় না এখন পর্যন্ত নোবেল ভাইয়ের মতন কোনো মডেল এখন পর্যন্ত ক্রিয়েট হয়েছে। ওই মার্কটা আসলে স্ট্যান্ডার্ড মার্কটা নোবেল ভাই এমনভাবে ক্রিয়েট করে রেখেছেন, এটাকে কেউ বিট করার মতো আমার মনে হয় না কেউ আসছে। আচ্ছা, ওই গোলাপ পাওয়ার পর কি আরো স্ট্যামিনা কনফিডেন্স বেড়ে গেছিল, আরেকটা ভালো করতে হবে, আবার গোলাপ পেতে হবে? একদম। আমি তো তারপরের বার যখন আমার যখন ফিনালে হয় তখন বুকেটা আমি নোবেল ভাইয়ের কাছ থেকেই পেয়েছিলাম। বুকেটাও কি এখন আর রাখা আছে? বুকেটটা তো রাখা সম্ভব না, বাট তবে একটা ফুল আমি আমার ডায়েরিতে তখন রেখে দিয়েছিলাম। তখন তো আসলে ডায়েরি লেখা হতো, ডায়েরিতে অনেক কিছু করা হতো, এখন তো আর সেগুলো করা হয় না। তবে ওই সময়কার মেমোরি আসলে থ্যাঙ্কস আ লট যে এরকম একটা মেমোরি মনে করিয়ে দেওয়ার জন্য। আই স্টিল রিমেম্বার ওই দিনটার কথা, আসলে খুবই সুইট ছিল। আচ্ছা আপু, আপনি তো অনেক জায়গায় কাজ করেছেন, ওটিটিতেও কাজ হয়েছে, সিনেমাতে করেছেন, এটা একটু পরে আসছি। বা এই যে আপনি ডান্স করছেন, অভিনয় করছেন, মডেলিং করেছেন বা করছেন এখনো, যদি বলি কোন পরিচয়টা দিতে নিজের সবচেয়ে বেশি ভালো লাগে? অভিনেত্রী, নৃত্যশিল্পী। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে সব থেকে ভালো লাগে। মডেলিংটা এই কারণে বলবো না, কারণ মডেলিংটা আসলে করেছি, মডেল হিসাবে আমাকে এখনো সবাই চেনে, সব ঠিক আছে, কিন্তু মডেলিংয়ের জায়গাটা এখন এমন হয়ে গেছে যে ভালো লাগে না নিজেকে ওই ইয়েটা দিতে। এখন ফেসবুক প্রোফাইলে গেলেই যে কোনো মানুষ মডেল হয়ে যায়, এত সহজ কি মডেল হওয়া। তো সেজন্য আর মডেলের খেতাবটা যদি কেউ দেয় তখন মনে হয় যে না, আমি মনে হয় নর্মাল কাতারে পড়ে গেলাম আর কি। আচ্ছা, মডেল হওয়া বা মডেলিং করা তো এত সহজ না, অবশ্যই তার জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। আপনাদের কি করতে হতো? হাঁটতে হতো প্রচুর। লুনা আপু আমাদেরকে এভরিডে মনে হয় আমাদের 5-6 ঘন্টা আমাদের রিহার্সাল হতো। এক্স্যাক্টলি। আই স্টিলের মধ্যে আমাদের 5-6 ঘন্টা রিহার্সাল হতো, এবং শোর আগেও রিহার্সাল। এই যে হিলের উপরে দাঁড়িয়ে থাকার রিহার্সাল, হিলে কেন দাঁড়িয়ে থাকবো সেটার জন্য যে একটা এক্সারসাইজ আছে সেগুলো করা। আই ডোন্ট থিঙ্ক এখনকার কোনো মডেলরা সেগুলো পার করে এসেছে। ইটস নট আ ইজি জব টু ডু, মানুষ যতটা ইজি মনে করে। এই হাঁটাটা অনেক কঠিন একটা জিনিস। তোমাকে যে কোনো ড্রেস পরে হেঁটে তোমাকে ব্যাক করে আবার ব্যাক স্টেজে আসতে হবে, এটা এতটা সহজ না যতটা ক্যামেরায় সহজ লাগে আসলে। পায়ে তো দাগ পড়ে যেত, ব্যথা হয়ে যেত, প্রচুর দাগ, এখন পায়ে অনেক দাগ, হিলসেরই আমাদের পায়ে সবারই মোটামুটি অনেকেরই দাগ আছে। সো এই প্র্যাকটিসগুলো অনেক ইম্পর্টেন্ট। সো প্র্যাকটিস করেছি বলেই হয়তো আজকে এত দূর হাঁটতে পেরেছি। আমি মাঝে মাঝে বলি লুনাপুর সাথে, এখনো যখন কথা হয় আজরাপুর লুনাপুর সাথে, মাঝে মাঝে বলি আমি যত বছর ধরে এখানে হাঁটছি তত বছর ধরে হাঁটা যদি শুরু করতাম এতদিন আমেরিকা পৌঁছে যেতাম। আচ্ছা, পায়ে ঘুঙুরের দাগ নেই? ঘুঙুরের এখন নেই, আগে ছিল। আগে তো অলওয়েজই 100 ঘুঙুর পড়তে থাকতাম, অলওয়েজই সবসময় পড়া হতো। হ্যাঁ, নট অনলি ফ্রাইডে স্যাটারডে, আমাদের তো কোচিংও করতে হতো তখন। সো মানডেও কোচিং করতাম, আবার টিউসডেও কোচিং করতাম। সো তখন ঘুঙুর তো অলওয়েজ, ঘুঙুর ছাড়া তো নাচের ক্লাসে যাওয়ার প্রশ্নই আসে না, তো ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখতো তো বলছি। আচ্ছা, ভুল করলে নাকি একটা পানিশমেন্ট হতো, ঘুঙুর পায়ে দিয়ে 100 ঘুঙের পরে? হ্যাঁ, পরে জাম্প করতে হতো, তোমার ওই জাম্প হিপে লাগতে হবে ঘুঙুর পরে। কয়টা দিতে হতো? 50টা, কখনো 60টা, কখনো 100টা, ডিপেন্ড করে তুমি কতটুকু পানিশমেন্টের যোগ্য রেখেছো। আচ্ছা, এখন কি এই পানিশমেন্টটা আপনি কি দেন আপনার স্টুডেন্টদের? এখন তো আও করা যাবে না। আচ্ছা, তাহলে কি করেন এখন? রেগে গেলে কি করেন বা নিয়ম না? না, আমি আবার একটু রাগী, আমার রাগার অভ্যাস আছে, আমি রাগী। আমার কাছে মনে হয় যে রাগাটা একটা স্টুডেন্টের উপর রেগে যাওয়াটা ভয়ঙ্কর ভাবে না, অ্যাটলিস্ট একটু রেগে যাওয়াটা এটা অন্যায় কিছু না কোনো টিচারের জন্য, শিক্ষকের জন্য, যে একটু রেগে যাওয়াটা এটা সে ভালোবাসে বিধায় সে এটা করে। আমাদের টিচাররাও আমাদেরকে করেছেন, সোহেল ভাইও আমাদেরকে অনেক বকা দিয়েছেন, তবলচি ছিলেন, দীপক দা আমাদেরকে অনেক বকা দিয়েছে, লাঠি দিয়েও মেরেছে, পানিশমেন্ট করে, অনেক ধরনের পানিশমেন্টও দিয়েছে, বেবি আপু অনেক ধরনের পানিশমেন্ট দিয়েছে। তো সেই জায়গা থেকে এটা কোনো খারাপ কিছু না, আমাদেরকে পানিশ করেছে বিধায় আমার কাছে মনে হচ্ছে উই আর মোর স্ট্রঙ্গার টুডে। আর আমরা এখনকার স্টুডেন্টদেরকে পানিশ করি না দেখে আমার মনে হয় দে আর লেজি টুডে।
কারণ তাদেরকে ধরো ফ্রাইডে আসতে বলে তারা স্যাটারডে আসে না, অথচ আমাদের কিন্তু ফ্রাইডে মানে ফ্রাইডে তো আসতে হবে, স্যাটারডে তো তোমাকে যেতে হবে, বিষয়টা এরকম স্ট্রিক্টলি ছিল। যেরকম আমরা স্কুলিংয়েও স্ট্রিক্টলি বিহেভিয়ার ছিল টিচারদের, এখানেও তেমন। আমি বলছি না যে টিচারদেরকে স্ট্রিক্ট মানে একদম ভয়ঙ্কর স্ট্রিক্ট, একদম মেরে টেরে অবস্থা খারাপ, নো, বাট ইউ শুড পানিশড। পানিশমেন্ট ছাড়া কখনোই কোনো স্টুডেন্ট ভালো হয়নি, হবেও না, আমি এটা মনে করি। আমার স্টুডেন্টদেরকে আমি একটু পানিশ করি, বাট ওই পানিশমেন্টটা না, মানে একটু লাউড হয়ে যাওয়া বা ওই বিষয়টা না, হালকা পাতলা পানিশমেন্ট, যে হ্যাঁ এখন যেহেতু তুমি এখন এটা করলে তাহলে তুমি এটা 10 বার করো। আমার পানিশমেন্টটা আমার টিচারের কাছ থেকেই শেখা, যে 10 বার করো। আচ্ছা, আরেকটু জানতে চাই, যেহেতু আপনি এখানে আছেন এবং এই সেক্টরে অনেকদিন ধরে আছেন, নৃত্যশিল্পীদের জন্য বাংলাদেশে এখন কাজের স্কোপ বা সেক্টর মানে কেমন, কাজের জায়গা আছে ভালো? কাজের জায়গা কারো থাকে না আসলে, এটা তোমাকে তোমারটা করে নিতে করে হয়। নিতে হয়। কেউ তোমাকে স্পেস দিবে না, কোনো নৃত্যশিল্পীও তোমাকে স্পেস দিবে না, তোমার টিচারও তোমাকে স্পেস দিবে না, তোমারটা তোমাকেই করে নিতে হবে, আনটিল অ্যান্ড আনলেস ইউ হ্যাভ আ ভেরি গুড টিচার ইন ইউর লাইফ, যে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। আমার লাইফে একটা গুড টিচার আছে, দুইজন, তার মধ্যে হচ্ছে কি সোহেল ভাই এবং বেবি আপু। তাদের নাম স্মরণ না করলেই না, আজকে যদি আমি বাফাতে টিচার হয়ে থাকি সেটা একমাত্র সোহেল ভাইয়ের কারণেই হয়েছে। আর আজকে যদি আমি নাচের একটা জায়গাতে দাঁড়িয়ে থাকি, মানে ভঙ্গিমাগুলো যদি শিখে থাকি, সেটা বেবি আপুর কাছ থেকে সেই ভঙ্গিমাগুলো শিখেছি। দারুণ। আচ্ছা, নমিরা নামটা কিভাবে আসলো আপু? নমিরা নামটা হচ্ছে আমার, বেসিক্যালি তো পুরো নাম হচ্ছে কি তশতিক নমিরা আহমেদ, এটা হচ্ছে কি আমার পাসপোর্ট এন্ড এভরিওয়্যার এটা আমার নাম। ডাক নাম হচ্ছে কি রাখি। আচ্ছা, সো রাখি বলেই আমাকে সবাই চিনতো আগে, এখন পর্যন্ত রাখি নামেই চেনে সবাই। তবে যখন আমি কম্পিটিশনে গেলাম তখন চ্যানেলে একটা প্রবলেম হয়ে গেল। লাক্সের রাখি ছিল তার আগের বছর, তার পরের বছর আমি আসি ভিটের রাখি। সো দুইটা রাখি মিলে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে গেল। আর ওই রাখির নাম চেঞ্জ করার কোনো উপায় নেই, কারণ ওর রাখি সামথিং ছিল, ওর আদার কোনো নেম ছিল না। যেহেতু আমার এত বড় নাম ছিল, তো তখন চ্যানেল আই থেকে বারবার বলা হলো যে এটা চেঞ্জ করতে হবে, কারণ হচ্ছে ওর পেমেন্ট আমার বাসায় চলে আসে, আমার পেমেন্ট ওর বাসায় চলে যায়, আমার কাজ ওর কাছে চলে যায়, ওর কল আমার কাছে চলে আসে। এটা একটা প্রায় 1 বছর আমরা দুইজন এটা নিয়ে ফাইট করি। ইনফ্যাক্ট আমাদের বাসাও সেম জায়গাতেই ছিল, ও তো এখন অস্ট্রেলিয়াতে থাকে, আমার বাসাও এলিফ্যান্ট রোডে ছিল, ওর বাসাও এলিফ্যান্ট রোডে ছিল। সো বিশাল কনফিউশন ছিল আমাদের মধ্যে। সো তখন চ্যানেল থেকেই বলা হলো যে নাম চেঞ্জ করতে হবে। সো তখন তশতিক না দিয়ে তখন মাঝখানের নামটা নমিরা, ওইটা বললো যে এটা আনকমন নেম এবং মানে এখানে মিডিয়া ইন্ডাস্ট্রিতে এই নামের কেউ নেই, সো নমিরা নামটাকেই প্রমোট করা হলো পরে। খুব দারুণ না? পরে কি অ্যামাউন্ট দেখে বুঝতেন যে এটা আমার তো এটা আসার কথা না? না না, এটা তো বোঝা যায়, সারনেমটা তো বোঝা যায়, সারনেমটাই বোঝা যায়। সো এটা চ্যানেলে খুব বড় একটা কনফ্লিক্ট হতো আর কি। হ্যাঁ, যাক, আপনার কনফিউশন আর রাখার জায়গা রাখেননি। আর জায়গা রাখেনি, পরে ইট ওয়াজ ওকে। আচ্ছা, এই যে এত সুন্দর একজন মানুষ আমার সামনে বসে আছে, অ্যান্ড বিউটি এত সহজ না, তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। নিজেকে সুন্দর রাখতে আমাদের প্রিয় নমিরা আপু কি করেন? অনেক কিছু করি। কি কি সেটা? ঘুমাই। ঘুমান 8 ঘন্টা একদম রুটিন 8 করে? ঘন্টা তো ঘুম হয় না, তবে যখন তখন ঘুমানোর চেষ্টা করি, 10 মিনিট হলেও ন্যাপ নেওয়ার চেষ্টা করি, খুব চেষ্টা করি ঘুমানোর। ঘুম, পানি এবং হ্যাঁ এখন তো এক্সারসাইজও করি, জিমও করি। নাচটা এখন একটু কম করা হয়, বাট জিমটা একটু করি যেন স্ট্রেংথটা পাই আর কি। আচ্ছা আচ্ছা, যখন হচ্ছে এই যে মিডিয়াতে কাজ করা শুরু করলেন, তখন নাচে সময় দেওয়া হতো ওভাবে? টাইমে কনফ্লিক্ট হতো না, না? ততদিনে তো আমার নাচের কোর্স কমপ্লিট হয়ে গেছে অনেক আচ্ছা, আগে। আমি আচ্ছা। নাচের কোর্স কমপ্লিট করেছি 2008-এ। আচ্ছা, আমার বাফা কমপ্লিট হয়েছে 2008-এ। তারপরে আমি আমাদের বীর্য মহারাজজি আসলেন, তারপরে বীর্য মহারাজজির চাস্তো ভাই ছিলেন পিত্থু মহারাজ, উনি আসলেন। ওনাদের কাছে তখন 3 মাসের 1 মাসের করে কোর্স করতাম। ইন্ডিয়ান হাই কমিশনারে ওনারা আসতেন আর আচ্ছা, কি। আচ্ছা। ওনাদেরকে আনা হতো, একজন স্পেশাল টিচার আনা হতো কথকের উপরে, ফোকের উপরে। আচ্ছা। তখন আম্মু আবার ওগুলাতে আমাকে এন্টার enter করাতো। আমি অনেক বছর সালসা শিখেছি, রাশিয়ান great. কালচার সেন্টারে অনেকদিন শিখেছি, আলিয়াস ফ্রান্সিস অনেকদিন শিখেছি। সো আমার জীবনটা অর্ধেক চলে গেছে নাচের ভেতর দিয়ে। সো সব রকমের ফর্মই মোটামুটি আম্মু আমাকে শিখিয়েছে। তারপরে আসলে টা অনেকদিন পরে আর কি, ওইটা তো 11 সালে, ততদিনে আমার নাচের সব কোর্স কমপ্লিট। কতগুলো ডান্স ফর্ম জানা আছে? বাফাতে তো আসলে আমাদেরকে সব ফর্মই শেখানো হয়, বাট মূলত ফোকটাই থাকে। তার সাথে আমাদেরকে মণিপুরীও শেখানো হয়, কথকও শেখানো হয়, ভরতনাট্যমও শেখানো হয়, আমাদেরকে সবগুলো ফর্মই শেখানো হয়। আচ্ছা, তারপরে যে যেটাতে ফোকাস করে আর কি। সো সবগুলো ফর্মের পর আমি সালসা শিখলাম, এই তো।
আচ্ছা, এই যে এত হেলথ কনসিয়াস, খাবার, প্রিয় খাবার কোনটা? তেলযুক্ত খাবারকে খাওয়া হয় না একেবারে অ্যাভয়েড করা হয়? কেন ফাস্ট খাবো না? ফুড? জীবনটা কতটুকু? এক্স্যাক্টলি। খাবো না কেন? খেতে হবে। নয়তো জিমে গিয়ে একটু বেশি ক্যালোরি বার্ন করে একটু বেশি ডাম্বল উঠে আসবে। হ্যাঁ, একটু নাহলে ক্যালোরিটা বেশি বার্ন করলাম বা পরের দিন না খেয়ে থাকলাম লাগলে, কিন্তু যখন খাবার আছে খেতেই হবে। আর খেতে হবে। হ্যাঁ, তারপরে মেনটেন করার চেষ্টা করি। বাট তবে সব থেকে পছন্দ হচ্ছে কি মার হাতের খাবার, যে কোনো রান্না, যে কোনো আইটেম না করতে পারি না, না করি, তারপরেও খেতে হয় বাধ্য হয়ে। আম্মু যখন কিছু পাঠায় খেতেই হয়। সো আম্মুর হাতের যে কোনো রান্না আমার পছন্দ। আর তেল চর্বির কথা যদি বলো, অবশ্যই কাচ্চি সব থেকে পছন্দ। আচ্ছা, ঠিক আছে, আরো গল্প শুনবো কি কি ভালো লাগে, কিন্তু আরো কয়েকজন দর্শক মেসেজ করেছে আমাদেরকে। alright. পড়ে আসি। দিশা লিখেছেন, আলী মুভির মধ্য দিয়েই নমিরা আপুর নাইস কামব্যাক হয়েছে। হ্যাঁ, ট্রু। হ্যাঁ, আমি এটা আসতে চাচ্ছিলাম। পিয়াস লিখেছেন, ঘরের শত্রু বিভীষণ নাটকের এপিসোডগুলো এক কথায় অসাধারণ। মোশাররফ করিম স্যার, নামিরা আপুকে সবাই বেশ ভালো অভিনয় করেছেন। হ্যাঁ, ঘরের বিভীষণ খুবই ভালো একটা নাটক ছিল। এটা খুবই ভালো। এনটিভির তো? হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর। আচ্ছা, লিওন লিখেছেন, নমিরা আপুর হাসিটা বেশ সুন্দর। থ্যাংক ইউ। সুমি লিখেছেন, এনটিভিকে ধন্যবাদ অক্টোবরের মতো এত সুন্দর নাটক উপস্থাপন করবার জন্য। নজর কারা অভিনয় করেছেন নমিরা আপু। থ্যাংক ইউ সো মাচ, আসলে এনটিভিকে অনেক ধন্যবাদ। রবিন লিখেছেন, খুব পছন্দের একজন ক্লাসিক্যাল ডান্সার নমিরা আপু। থ্যাংক ইউ। মোহনা লিখেছেন, নমিরা আপুকে ব্ল্যাক শাড়িতে অসাধারণ লাগে। রিসেন্ট পরা হয়েছে ব্ল্যাক শাড়ি? আচ্ছা। নুশাত লিখেছেন, নমিরা আপু একজন ভার্সেটাইল অভিনেত্রী। ও তাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবো। ইয়াসিন লিখেছেন, কেমন মুভি বা নাটকে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? চ্যালেঞ্জিং যে কোনো ক্যারেক্টার, চ্যালেঞ্জিং ক্যারেক্টার, খুব র্যান্ডম কোনো ক্যারেক্টার করতে ভালো লাগে না। চ্যালেঞ্জিং যেখানে আছে সেটা করতেই ভালো লাগে। ওইটা করতে মনে হয় যে আমি কিছু একটা করছি আসলে। যে কোনো ক্যারেক্টার তো করাই যায় চাইলে, সবাই করতে পারে বা মানে করাটা ইজি হয়ে যায়। বাট যখন চ্যালেঞ্জ থাকে যে কোনো একটা ক্যারেক্টারে, তখন মনে হয় যে আমি এফর্ট দিতে পারছি, আমার ডিরেক্টর কি চাচ্ছে আমি সেটা দিতে পারছি। সেখানে একটা দোটানার মধ্যে যেরকম কনফ্লিক্ট ক্রিয়েট হয় দুইজনের মধ্যে, যে না আমি এটা চাই, ডিরেক্টর ওটা চায়, সেগুলো তখন মজা লাগে, তখন ভালো লাগে। আচ্ছা, নোরা চরিত্রটা কি চ্যালেঞ্জিং ছিল? অবশ্যই চ্যালেঞ্জিং ছিল, অবশ্যই অনেক বেশি মিস্ট্রিয়াস ছিল, শুরুর অনেক দিকটা বেশি মিস্ট্রিয়াস ছিল, বোঝা যাচ্ছিল না যে কি হবে নাটক। আসলে ও কেন ওখানে, ও আসলে লেখক কিন্তু কেন ওখানে গেছে, শুধুই কি লেখার জন্য? আর এই মেয়েটার সাথেই কেন তার এত কনফ্লিক্ট, এত কথা। সো ডেফিনেটলি চ্যালেঞ্জ ছিল এটাকে ধরে রাখা, মানুষকে না বোঝানো যে আমি যে এখানে কি পারপাসে এসেছি সেটা না বোঝানোটা, ওই জায়গাটা চ্যালেঞ্জ ছিল। আচ্ছা, নমিরা আপুকে অ্যাডভেঞ্চারাস, খুব অ্যাডভেঞ্চার লাভার? না না না, একদমই না। কেমন তাহলে? একদমই না, আমি খুবই শান্ত জায়গায় কোয়াইট প্লেসে বসে থাকতে পছন্দ করি, মুভি দেখতে পছন্দ করি। আমার এত অ্যাডভেঞ্চার পছন্দ না। আচ্ছা, প্রিয় ঘুরতে যাওয়ার জায়গা কোনটা? ঘুরতে যাওয়ার জায়গা দেশের বাইরে তো অনেক জায়গায় আছে। সিঙ্গাপুর আমার খুব পছন্দের ঘুরতে যাওয়ার জন্য, খুব শান্তিভাবে করে যদি ঘুরতে চাই। আর এছাড়া যদি দেশে বলি কক্সবাজার, শান্তিমতো একটু মানে বসে থাকা যায়। আমাকে সাউন্ড অনেক টানে, সমুদ্রের শব্দ আমাকে, হ্যাঁ সমুদ্রের শব্দ আমাকে ভীষণ টানে। আমার মনে হয় যে ওই যে বললা যে কিভাবে নিজেকে ইয়ে করা যায়, আমার কাছে মনে হয় নিজেকে সুন্দর রাখার, ভালো রাখার আরেকটা জায়গা হচ্ছে কি সমুদ্রের শব্দ। এক্স্যাক্টলি। সো তুমি যতক্ষণ সমুদ্রের শব্দ নিরিবিলি একা শুনবে, তোমার মধ্যে অনেক কিছু কাজ করবে। হ্যাঁ, এন্ড সমুদ্রের পাড়ে দাঁড়ালে না মনে হয় যে এত বিশাল একটা সমুদ্র, আমরা কতটা ক্ষুদ্র, আমাদের প্রবলেমস গুলো কতটা ক্ষুদ্র, মানে আমরা কতটা ক্ষুদ্র একটা প্রাণী, আমরা এত এত বোঝা মাথায় নিয়ে চলি। আসলেই তাই, সমুদ্র ক্যান হিল আসলে। একদম সত্যি কথা। আচ্ছা আপু, আমি এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আপনি কাজ করেছেন, অনেক কাজ করেছেন, কিন্তু মাঝখানে একটা দীর্ঘ সময় একটু কাজে বিরতি নিয়েছিলেন, কেন সেটা? সেটা পার্সোনাল লাইফের জন্যই, বাচ্চাদের জন্য, ম্যারিড লাইফ ছিল তখন। সো এই দুইটার কারণে আসলে তখন আপনি মিস করতেন না? অবশ্যই মিস করতাম। এই যে ক্যামেরা, লাইটস, এত বিজি স্কেডিউল আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকশনটাই তো মিস করি। হ্যাঁ, অ্যাকশন তো আমাদের জীবনের সাথে জড়িত কোনো না কোনো ভাবেই। অ্যাকশন না শুনলে তো ঘুম আসে না।
মাসে অন্তত একবার অ্যাকশন শুনতেই হবে এক্স্যাক্টলি। সো সেই জায়গা থেকে মিস তো অবশ্যই করেছি, মিস করেছি বিধায় আবারও কামব্যাক করার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি, এখনো স্ট্রাগল করছি। এখন এসে স্ট্রাগল মনে হয়, আগে স্ট্রাগল মনে হতো না, কারণ তখন টাইমটা ডিফারেন্ট ছিল। এখন মিডিয়া ইন্ডাস্ট্রির লেভেল অফ লিমিটস অনেক বেশি হয়ে গেছে, অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক প্ল্যাটফর্মস বেড়ে গেছে। সো এখন অনেক স্ট্রাগল মনে হয়, আগে ব্যাক দেন তখন মনে হতো না আর কি। আসলে এই যে এই কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত, অ্যাকশন। ভাইয়া যখন আমার কানে বলে ভাইয়া যাবো অ্যাকশন, মানে তখনই ফিল হয় ইয়েস আই এম ডুইং সামথিং। একদম একদম, এটা আমরাই যারা করি আসলে কাজটা তারাই লাইটস ক্যামেরা অ্যাকশনের মায়াটা মায়াটা কি আসলে। একদমই তাই। এবং আপনি চলে গেছিলেন কিন্তু আপনি ব্যাক করেছেন, কামব্যাক করেছেন এবং দুর্দান্তভাবে কামব্যাক করেছেন। জানি না দুর্দান্ত একটা কাজ ছিল একটি সিনেমার মাধ্যমে। আপনার কি কখনো মনে হয়েছিল যে আমার কামব্যাকটা সিনেমার মাধ্যমে হবে? না না, আমার ওরকম কোনো প্ল্যানিংই ছিল না। আমার কাজ করছিলাম, ফটোশ্যুট দিয়ে স্টার্ট করেছিলাম। ফটোশ্যুটের পরে হঠাৎ করে ভাইয়ার ফোন আসলো সিনেমার জন্য। এই সিনেমা তখন থেকে একটা সিনেমার মানে স্টার্টিং হলো আলী। হ্যাঁ, এবং ওই সিনেমাতেও তো আপনার চরিত্রটা বেশ চ্যালেঞ্জিং ছিল। হ্যাঁ, ওইটাও চ্যালেঞ্জ, একটা বাক প্রতিবন্ধী একটা, হ্যাঁ ওকে রেহাই করাটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। একটা বাক প্রতিবন্ধীকে নিয়ে ফাইট করাটা খুবই খুবই চ্যালেঞ্জিং ছিল। ওইটাও ভালো ছিল, হ্যাঁ ভালো লেগেছে ওই কাজটা। আর আপনি তো তখন একটা ফাউন্ডেশনের সাথেও জড়িত ছিলেন, অটিস্টিক ফাউন্ডেশনের সাথে। ওখানে কাজ কেমন ছিল, কি কাজ করতেন ওখানে? বেসিক্যালি ওখানে আমি ডোনেশনও করতাম, আবার সাথে আমার কাজ ছিল যে ওরা আমাকে অনেক পছন্দ করতো, মানে আই ইউজ টু টক টু দেম। তো কথা বলতাম ওদের সাথে, টাইম স্পেন্ড করতাম, ওদের সাথে ঘুরতে যেতাম কোথাও। যদি আমাদের প্ল্যানিং থাকতো যে ওদেরকে নিয়ে মান্থলি একটা বা 6 মাসে একটা প্ল্যানিং থাকতো, ওদেরকে নিয়ে ঘুরতে যেতাম, ওদের ডক্টরদের সাথে কথা বলতাম। সো ওখান থেকেও জানতে পেরেছি যে অটিজম জিনিসটা কি, কিছু কিছু জিনিসে। সো ওখান থেকে অনেক কিছু লার্নিং প্রসেসে শিখেছি আর কি। এখনই কি ওদের সাথে যুক্ত আছেন? না, এখন ওইভাবে করে আমি যুক্ত নেই, নানা কারণে এখন ব্যস্ততা আরও অন্য জায়গায় বেড়ে গেছে। তবে ডোনেশনের জায়গাটা ঠিক রেখে অন্য। আচ্ছা, আর সিনেমা করার ইচ্ছে নেই? কেন থাকবে না? সিনেমা এমন একটা জিনিস, বড় পর্দা সবাইকে টানে, সবাই চায়। সো এমন না যে কথা হয়নি, এর মধ্যে কথাও হয়েছে দু একটা সিনেমার সাথে, কিন্তু কেন জানি ব্যাটে বলে মেলেনি। ওই যে বললাম যে প্রাধান্য যে আমাকে দিতে হবে বিষয়টা ওটা না, কিন্তু ক্যারেক্টার প্রাধান্য অনেক বেশি থাকতে হবে, যেই ক্যারেক্টারটা আসলে স্ক্রিনকে আকৃষ্ট করে টেনে রাখবে দর্শকদেরকে। একটা অর্থ থাকতে হবে ক্যারেক্টারের। আমরা তো আসলে অভ্যস্ত আসলে হয়ে গেছি যে নায়িকা, বেসিক্যালি নায়িকা, একটা নায়ক নায়িকা বেস ক্যারেক্টার আমরা অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, অবশ্যই সেটার একটা আলাদা জায়গা আছে, কিন্তু শুধুমাত্র যে নাচ গানা দিয়েই যে দর্শককে ধরে রাখা যায় তা না। আমি এখন দেখেছি জয়া আপা যে টাইপের ক্যারেক্টারগুলো করেন, ওখানে তো আমার মনে হয় না যে নাচ গানা ধুমধারাকা কিছু আছে। তারপরেও আমরা ঘুরে ফিরে হইচই বলো বা যে কোনো একটা চ্যানেলে যেয়ে আমরা জয়া আপার কাজ খুঁজি ঠিকই, জাস্ট বিকজ অফ একটা ভালো গুড স্টোরি, গুড ক্যারেক্টার দেখতে চাই। সো ওই জায়গার থেকে মনে হয় যে সিনেমা যদি হয়, যদি করি, একটা ভালো ক্যারেক্টার ব্যাটে বলে মিলে গেলে, সব কিছু মিলে গেলে আবারও করব, ইচ্ছা তো অবশ্যই আছে। আচ্ছা, নমিরা আপুকে দেখে অনেক কিছু শেখার আছে আমার কাছে বলে মনে হয়। আমি যতটা স্টাডি করেছি আপনাকে, ইউ হ্যাড স্ট্রাগল, বাট আপনি ঘুরে দাঁড়িয়েছেন, যেটা অনেক নারীদের জন্য, অনেক মেয়েদের জন্য ইন্সপায়ারিং। ঘুরে দাঁড়ানোটা নমিরা আপুর কাছে কি সহজ ছিল? কোনো কিছুই সহজ না জীবনে, সবটাই কঠিন। আমার জীবন একটা টাইমে খুব পানির মতো সহজ ছিল। বাবা মার আঁচলের নিচেই ছিলাম, বাবা মার ছায়াতেই ছিলাম, খুবই ইজি লাইফস্টাইল ছিল। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কি বলে এটাকে, নাচ গান, কালচারাল লাইফস্টাইল, খুবই রিল্যাক্সিং, খুবই নর্মাল লাইফস্টাইল লিড করতাম। যখন নতুন একটা জীবনযাপনের শুরু করলাম, ওখানে এসে স্ট্রাগল শুরু হয়, কারণ নতুন জীবন, নতুন মানুষ, সব কিছু নতুন। সো বুঝে ওঠাটাও কঠিন, কে আমাকে কতটুকু বুঝলো না বুঝলো সেগুলো অনেক ঝামেলা তৈরি হয়ে যায় আসলে। কিন্তু ঘুরে আসাটা আসলে এটা আমার জীবনের শিক্ষা ছিল। সেই শিক্ষাটা আমার জীবনে এখন কাজে লেগেছে। আমি মনে করি যে এটা আমার জীবনে দরকার ছিল, না হলে এখনো ওই মায়ের আঁচলেই হয়তো থাকতাম, বুঝতাম না যে আসলে জীবনের অর্থ কি। এখনের জীবনের অর্থ খুঁজে পাই, যে জীবনের অর্থ মানে শুধুমাত্র বেঁচে থাকা না, জীবনের অর্থ মানে তোমার জীবনে কিছু ভালো কিছু করে যাওয়া। এক্স্যাক্টলি। সো এই জীবনের অর্থগুলো এখন বুঝি, আগে তো আসলে বুঝতাম না। নিজের মানে পায়ের তলা মাটিটাকে শক্ত করাটাই এখন মূলত কাজ। এটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা নারীর জীবনে অনেক ইম্পর্টেন্ট। আগে আসলে এগুলো একেবারেই বুঝতাম না, আগে খুবই ওই ননির পুতুল ছিলাম,
গোল্ডেন স্পুন নিয়ে জন্ম, বিষয়টা এরকম হয়ে যায়। বলতে হয় না এভাবে, সরি টু সে লাইক দ্যাট, বাট ব্যাপারটা এরকম মা ছিল। বাবার আঁচলের হ্যাঁ, মা নিচে। বাবার আঁচলের নিচেই ছিলাম সবসময়। এখন যে স্ট্রাগলটা, এই স্ট্রাগলটা চারিপাশ থেকে। হ্যাঁ, এখনো বাবা মার সাপোর্ট আছে সব কিছুতে। আমি যখন শুটিংয়ে যাই, কোথাও যাই, কাজে যাই, আমার ভাই বাসায় থাকছে বা আমার বাবা মা, সব কিছুই আমার বাবা, স্টিল না আমার বাবা আমাকে বাজার করে দেয়, সব কিছুই করেন। বাট কোথায় জানি এখন যে মনে হয় যে বাবা মাকে এখন আমি কষ্ট দিতে চাই না আসলে, এটা এখন মনে হয়। তো সেই জায়গা থেকে মনে হয় যে না, নিজেরটা নিজে করা, একটু কষ্ট করে চলা, একটু বোঝা উচিত। And you made them really proud. I don't know. I You really made don't them, know of about course it. you made them. আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ আপু আসার জন্য, আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। একদম খুব ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে এতটুকুই বলা যে আপনারা ভালো নাটকের সাথে থাকুন, ভালো সিনেমার সাথে থাকুন। গল্পগুলো আপনারাই জানবেন যে কোথায় ভালো হচ্ছে, কোথায় মন্দ হচ্ছে। স্ক্রলিং করলেই শুধু হবে না, স্ক্রলিং করলে তাদেরই ভিউ বাড়বে, আপনার কোনো কিছুই না। তবে আপনি যদি একটা ভালো কিছু দেখেন, শিক্ষাটা ভালো আপনিই পাবেন। সো যখন স্ক্রলিং করবেন বা ইউটিউবে কোনো কিছু সার্চ দিবেন, ভালোটাই দেখুন, আপনাদের জন্য ভালো হবে এবং আপনাদের চারিপাশের যে বাচ্চারা আছে তারাও ভালোটাই শিখবে। এটা হচ্ছে কি আমার প্রথম কথা। এবং এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে দীর্ঘ 7 বছর পরে আসলে আমি এনটিভির সাথে কাজ করছি। ফার্স্ট কাজ ছিল আমার জল রং, ভীষণ দারুণ একটা সিরিয়াল ছিল, তখন জনপ্রিয় সিরিয়াল ছিল। তারপরে এখন সিরিয়াল আরেকটা করলাম, এখন অক্টোবরের মতো একটা নাটক করলাম। এনটিভিকে অসংখ্য ধন্যবাদ যে আপনি অলওয়েজ এভাবে করে একটা চমৎকার চমৎকার স্ক্রিপ্ট নিয়ে আপনারা কাজ করেন এবং উৎসাহিত করেন ডিরেক্টরদেরকে ভালো অভিনেত্রীদের বা অভিনেতাদেরকে নিয়ে কাজ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ এনটিভি এবং রাতের আড্ডাকে। থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যান্ড অবশ্য অক্টোবর নিয়ে বলতেই হয়, শেষেও একবার দুর্দান্ত একটা নাটক, এত সুন্দর এই সময়ে এসে এত সুন্দর একটা এবং নাটক। প্লিজ এখনো ইউটিউবে ফুল নাটকটা আছে, কাইন্ডলি দেখে নেবেন। দর্শকদের আমি নিজে থেকে বলছি নাটকটা দেখে নিন, আসলে আপনাদের ভালো লাগবে ভীষণ। থ্যাংক ইউ সো মাচ আপু ফর কামিং। সময় একেবারে শেষ, বিদায় নিতে হচ্ছে। অনেক কথা বাকি ছিল বাট বিদায় নিতেই হচ্ছে, বিদায়টা আমি নিয়ে নিই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রাতের আড্ডা। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আমাদের এই আড্ডা। দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী দিনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে থাকুন। গুড নাইট।